আমি এসেছি ১ সপ্তাহ হয়ে গিয়েছে। সময় যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না। এই সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আমি আসার পর সবথেকে যেই প্রশ্নের সম্মুখীন আমি বেশি হয়েছি সেটা হচ্ছে আমি কেন শ্বশুরবাড়িতে ঈদ করিনি, কেন বাবার বাড়িতে ঈদ করছি। বিষয়টা নিয়ে এত কেন মাথা ব্যথা পাড়া প্রতিবেশী জানি না। তো আজকে ঢাকাও চলে এসেছি। বাসায় এসে একগাদা কাজ জমে আছে। সেই সবকিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুরাইয়া নিহাজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। দুপুরবেলা প্রচণ্ড গরমে বেলের শরবত না হলেই চলে না। এদিকে আমার হাজবেন্ডও এসেছে আমাদের বাসায়, আমার ছোট বোনের হাজবেন্ডও এসেছে। দুপুরবেলা আমি এই তো বেলের শরবত বানিয়েছি দেওয়ার জন্য। আর আমার মামাও এসেছিল, মামি এসেছে, মামাতো ভাই বোন বিকালবেলা এসেছে সবাই। যেহেতু অনেকগুলো মেহমান ছিল ওই সময়টা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে গিয়েছে, তাই মেহমানদের জন্য এই তো খাবার দাবার রেডি করছি। ইচ্ছা ছিল ব্লগটা সকাল থেকেই শুরু করব, যেহেতু চলে যাব তো আর সকাল থেকে শুরু করা হয়নি। কিছু ক্লিপস দুপুরে নিয়েছিলাম আর এগুলো হচ্ছে বিকালের ভিডিও, রাতেও আর গ্রামের ভিডিও নেওয়া হয় না। পরের দিন সকালবেলা মানে যেদিন আমরা ঢাকা চলে এসেছি ওই দিনের ফুটেজ এটা। সকালেই তো আমার হাজবেন্ডকে নাস্তা দিয়েছি খাওয়ার জন্য। পাস্তা ছিল আর কয়েক রকম ফল ছিল। সকালে যেহেতু ভারী খাবার খায় না তাই ওকে ফল, তারপরে পাস্তা টাস্তা এগুলোই দিয়েছিলাম। এখানে একটা মাছের মাথা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে আমার মা, এত বড় মাথা কি করবে, কাটবে নাকি শুধু ওনার মেয়ে জামাইকে দিবে। তো দুপুরে আমার মা একটু সেমাই বানিয়ে দিয়েছে আমার হাজবেন্ডের জন্য। ওকে এখন সেমাই মিষ্টি দিব খাওয়ার জন্য, কারণ দুপুরে খাবার খেতে এখন অনেকটা সময় লাগবে। যেহেতু আমরা আজকে ঢাকা চলে যাব, মানে বিকালে দুপুরে খাওয়া দাওয়া করেই একদম বের হব। রোদটা পড়লে এত গরম, এই গরমের মধ্যে যাওয়া পসিবল না বাচ্চাকে নিয়ে। দুপুরবেলা মোটামুটি সবাই খেয়ে নিয়েছে, আমার হাজবেন্ড ঘুমাচ্ছিল, ওকে এখনো ডাকিনি। আমি যতটুকু খাবো আমার পরিমাণ মতো আমি যা যা খাবো এনে বসেছি। আর অনেকগুলো আইটেম ছিল অবশ্য আমার হাজবেন্ডের জন্য। আমার যেহেতু রেডি হতে লেট হবে, বেবিকেও রেডি করব, তাই আমি আগে খেয়ে নিচ্ছি, যে ও উঠবে তারপরে ওকে খাবো, আমি খাইয়ে ওকে ডাক দিব, দেন ও খাবে। এবারে যাওয়ার সময় লেট হয়ে যায়, তাই আজকে আমি একদম তাড়াহুড়া করে সব কিছু করছি। আমার ছোট বোনের হাজব্যান্ড চলে যাচ্ছে, সাথে তো আমার মেয়েও আছে সামনে বাইকে বসা। ও কিছুতেই ওর চাচ্চু মামাকে ছাড়ছিল না। বাই দ্য ওয়ে আমার মেয়ে আমার ছোট বোনের হাজব্যান্ডকে চাচ্চু মামাই বলে সবসময়। তো ওকে কিছুতেই বাইক থেকে নামানো যাচ্ছিল না। সামনে আমার ভাই যে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট করে ওকে এখান থেকে নিয়েছি। যাওয়ার আগ মুহূর্তে এই সময়টা আসলে ভিডিও করা হয়নি, দিয়েছিলাম একজনকে, মানে আমার ছোট বোনকে। ও তো এরকম লম্বালম্বি করে ভিডিও করে দিয়েছে। আর এমনিতেই সবার মন খারাপ ছিল, আমার দাদু খুব কান্না করতেছিল, দেন আমার মা, সবারই ভীষণ মন খারাপ ছিল। তাই আর ভিডিও করার মতো কোনো মেন্টালিটি থাকে না। প্রতিবার আসি যে অনেকদিন থাকবোই নিয়ত করি, কিন্তু থাকা হয় না মেয়ের জন্য। কারণ বাসায় আসলে আমার মেয়ের খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি ২-৩ দিনেই পছন্দ করে থাকতে, তারপরে সারাদিনও খেলবে, খাবে না, ঘুমাবে না, মানে একটা একঘেয়েমি চলে আসে ওর ভিতরে, আর খুব কান্নাকাটিও করে। আর আমার হাজবেন্ড আমাদের রেখে যায়নি, আর যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে আর আমার বাচ্চাটা গ্রামে যাওয়ার আগে মানে ঈদের আগে অসুস্থ ছিল, খুব জ্বর ছিল ওর, একদমই শুকিয়ে কাটকাট হয়ে গিয়েছে, তাই ওর বাবা আমাদের একদমই আর রেখে যেতে চায়নি। এই তো আমরা ভ্যান গাড়িতে উঠে গিয়েছি, মানে আমাদের বাসার সামনে থেকে ভ্যানেই উঠতে হয় মেইন রাস্তায় যাওয়ার জন্য। এদিকে খুব মন খারাপও হচ্ছিল, তাই ভাবলাম আমি একটু ভিডিও নিয়ে নিই আমার বাচ্চার সাথে, এগুলো একটা মেমোরিজ হয়ে থাকবে। জীবন তো জীবনের গতিতে চলতেই থাকবে। আবার দেখা যাচ্ছে কোরবানির ঈদে আসবো, আবার কিছুদিন থাকবো, আবার সবাই কান্নাকাটি করবে, মন খারাপ নিয়ে চলে যাবে, এইভাবেই আসলে চলতে থাকবে। তার মধ্যে থেকে কিছু মানুষের কথা শুনলে ভীষণ কষ্ট লাগে মনে, মানে আমি কেন বাবার বাড়িতে ঈদ করতে আসছি, এটা নিয়ে আমার হাজব্যান্ডের যতটা না প্রবলেম। আমাদের কোনো সমস্যা নেই, বাট আমাদের আশেপাশে মানুষজনের এত বেশি সমস্যা, এত বেশি কিউরিয়াসিটি, আমরা কেন আসছি বাবার বাড়িতে ঈদ করতে, কেন শ্বশুর বাড়িতে যাইনি। আচ্ছা একটা কথা বলুন তো, মেয়েরা সব ঈদ কি শুধু শ্বশুর শাশুড়ির সাথেই করবে বা শ্বশুর বাড়িতেই করবে, এরকম কোনো যৌক্তিকতা আছে? চাইলে একটা ঈদ কি ভাই বোনের সাথে, বাবা মার সাথে তারা আলাদাভাবে করতে পারে না? এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই বা ইচ্ছে করে বা শখ জাগে, বাট সময়ের কারণে হয়ে ওঠে না। কারণ যখন সে বাড়ির বউ হয় তার অনেক দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। সেই দায়িত্ব কর্তব্যের দোহাই দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি না চাইলে। আমার ক্ষেত্রে বিষয়টা একদমই এমন ছিল না। আমার হাজবেন্ড, আমি সবসময় চাইতাম আমরা একসঙ্গে ঈদ করব, মানে শ্বশুর বাড়িতে ঈদ করবো, ও নামাজে যাওয়ার আগে আমার মুখটা দেখে যাবে, এসে আমার মুখটাই দেখবে। কিন্তু আমরা চাইলে তো হবে না, ভাগ্যেও থাকতে হবে। এইভাবে দুইজন দুই বাড়িতে ঈদ করব, এটা কখনো ভাবিওনি। আমার হাজবেন্ড যতটা কষ্ট পেয়েছে আমি কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। যাই হোক, অনেক না বলা কথা থাকে, সবকিছু তো আর পাবলিশ করা যায় না। থাক না, কিছু ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক। আমি যাদের নিয়ে কথা বলবো তারা আমার হাজবেন্ডের আপনজনই, দিন শেষে তার পরিবার। তাদের নিয়ে কথা বললে যদিও আমার সামনাসামনি কিছু বলবে না বা লিগ্যাল কথাই বলবো আমি, বাট আমার হাজবেন্ড বিন্দুমাত্র হলে কষ্ট পাবে, দিন শেষে তার পরিবার তারা। তাদের নিয়ে মুখ খুললে কথা বললে আমার হাজবেন্ডই ছোট হবে, তাই আমি কখনো চাই না আমার প্রিয় মানুষটা ছোট হোক কারো সামনে। হাতের ৫টা আঙ্গুল যেমন সমান না, মানে প্রতিটা পরিবারে
সব মানুষের যে সমান হবে বা সবার মেন্টালিটি ভালো হবে তা কিন্তু নয়। আমার মতে এটাই সবচেয়ে ভালো, অ্যাডজাস্ট না হলে আলাদা থাকাই বেস্ট। আমার মনে হয় ঝামেলা করার চেয়ে লোক জানাজানি করার থেকে যে যার মতো থাকুক, যে যেভাবে থাকতে পছন্দ করে সেভাবেই থাকুক, এটাই বেস্ট হবে। এর বউয়েরা ভুল করলে হাজবেন্ড অনেক কথা শোনাবে বা দুই একটা চড় থাপ্পড়ও দিয়ে দিবে, এটাই স্বাভাবিক। বাট অপর সাইডের মানুষগুলো যদি দিনের পর দিন ভুল করে, আসলে তাদের কিছু বলাও যায় না। যাই হোক, অনেক কথা বললাম। অবশেষে আমরা গাড়িতে উঠে গিয়েছি ঢাকার উদ্দেশ্যে, মানে এটা হচ্ছে টোল প্লাজার সামনে থেকে উঠেছি জাজিরা পয়েন্ট থেকে। এতটা গরম, ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি টিস্যু খুঁজেও পাচ্ছি না ব্যাগের মধ্যে। তো আমরা যেহেতু আছরের অনেক পরে রওনা দিয়েছিলাম, অলরেডি কিন্তু এখন রাতের বেলা রাত হয়ে গিয়েছে। এই তো গেমে টেমে একাকার হয়ে যাচ্ছে, আর আমার ছোট্ট বাবুটাও আমার সাথে বসে আছে। ফ্যান চলতেছিল, বাট ওই ফ্যানে তো আর কোনো কাজই হয় না, কারণ বাসের মধ্যে ফ্যানটা থাকে একদম ছোট, ঘুরে ঘুরে একটু একটু বাতাস হয়। গাড়ি ছাড়া পরে কিন্তু প্রচণ্ড বাতাস লাগছিল। এই তো আমরা পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছি, রাতের পদ্মা সেতু। আসলে এই জায়গাগুলো দেখতে রাতের বেলা ভীষণ ভালো লাগে, মন খারাপ থাকলেও মন একদম এক নিমিষে ভালো হয়ে যায়। যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাদের পদ্মা সেতু দেখার সৌভাগ্য এখনো হয়নি, এই তো আমি তাদের দেখিয়ে দিচ্ছি রাতের সেতু কেমন লাগে। অবশেষে আমরা চলে এসেছি ঢাকা, কিন্তু মোটামুটি এখনো ফাঁকাই আছে, অতটা জ্যামজটও পড়েনি। মন খারাপ নিয়ে আরও একটা ঈদ গেল, জানি না সামনের ঈদে কী হবে। মানে বিয়ের পর থেকে একটা ঈদও আমার মনে হয় না আমি খুব ভালোভাবে করতে পেরেছি। যাই হোক, যা কপাল আছে তাই হবে, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ এখন আমার বেবি আছে, আমার হাজব্যান্ড আছে, আমার নিজের অনেক দায়িত্ব আছে, আমি এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকতে চাই। আমি অন্য কোনো দিকে একদমই আমার মানে মনোযোগ দিতে চাই না। এগুলো নেগেটিভ জিনিস নিয়ে যত ভাববো ততই মন খারাপ হবে, তাই আমি সবসময় চাই একটু ফুরফুরা থাকতে আর কি, একটু এড়িয়ে চলতে চাই। অনেকেই ভাবে হয়তো বা আমি অহংকার দেখাই, আমি কারোর সাথে মিশি না, কথা বলি না, বিষয়টা একদমই তা নয়। এই তো বাসায় চলে এসেছি, বাসায় এসে দেখি আমার ঘরের কি অবস্থা, দেখতে পাচ্ছেন আমার ডাইনিং টেবিলের কি অবস্থা করে রাখছে। মানে কি আর বলবো, আর এদিকে খাট দেখে তো আমি হাসবো না কান্না করবো বুঝতে পারতেছি না। সান্ত্বনা স্বরূপ আমার হাজব্যান্ড বলতেছিল আমি এইগুলা এইভাবে রেখে দিয়েছি যাতে তোমার কষ্ট না হয়, ধুলাবালি না পড়ে, তাই দেখো আমি সুন্দর করে বিছনার চাদর টাদর উঠিয়ে রেখেছি। দেন তার একটা লুঙ্গি দিয়ে শুধু তোশকটাকে ঢেকে রাখছে, এই হচ্ছে তার গুছিয়ে দেওয়া আমার বিছানা। তো গ্রামে যাওয়ার আগে আমি অতটা গুছায় যাইতে পারিনি, একটু মানে দেখা যায় যাওয়ার সময় তো এলোমেলোই থাকে, তারপরও একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এখন আমি জাস্ট একটা রুম একটু গুছিয়ে নিচ্ছি, থাকার উপযুক্ত করে নিচ্ছি, বাকি কাজ সকালে করব। আর এই প্রসেসিং কার্ডের ফার্নিচারগুলো কিন্তু প্রতিদিনই ক্লিন করতে হয়, না হয় ধুলাবালি জমে যায়। যেহেতু আমি এক সপ্তাহ ছিলাম না, মানে তার বেশি, কারণ আমার হাজব্যান্ড ছিল, তো ও তো আর পরিষ্কার করতে পারেনি, ছেলে মানুষ, একদম ধুলাবালি জমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে খাটের এপাশ ওপাশ। তবে আমি মানে কি করব বুঝতে পারছিলাম না, মাথা ব্যথাও করছিল, অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমার হাজব্যান্ড নিচে গিয়েছে আমার বাচ্চার জন্য খাবার আনার জন্য। তো ওকে বলে দিয়েছি খাবার নিয়ে আসতে নিচে থেকেই। মানে আজকে আর রান্না করব না, এত গরমে মাথা ব্যথা, রান্না করে যাওয়ার মতো আর এনার্জি নেই। তো আমি মোটামুটি একটা রুম আজকে খুব ভালো করে ক্লিন করে নেব, বাকি রুম তারপরে ডাইনিং এগুলো আমি কালকে করব। কারণ এখন যদি একটু নর্মাল মোটামুটিভাবে করে রাখি, আবার আমাকে কালকে হাত দিতে হবে, আবার ঝামেলা হয়ে যাবে, তাই আজকে আমি একদম ডিপ ক্লিন করছি এই রুমটা। তো সাইডে আমার বেবিটাও কিন্তু ছিল, ও এসে এসে বলছিল মাম্মি আমি তোমায় হেল্প করি, আমি এভাবে করতে পারবো। তো আমি বললাম তোমার হেল্প করতে হবে না, তুমি চকলেট খেয়ে আমার খাটটাট একদম নষ্ট করে দিয়েছো। তো এই তো আমি জানালা গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে গরমের সময়টাতে প্রচুর ধুলাবালি জমে, শীতে কিন্তু এরকম একদমই হয় না। আর এদিকে জানালা মুছতে মুছতে আমার ফুল গাছগুলোর কথা মনে পড়লো। একটা সময় অনেক ফুল গাছ ছিল এদিকে, এখন আর দেখা যাচ্ছে অনেক গাছ মরে গিয়েছে, আর লাগানো হয়নি। সামনে একটু অন্যরকম প্ল্যান আছে, তাই আর গাছ লাগাচ্ছিও না, যেগুলো আছে ওইগুলোকেই একটু পানি টানি দিয়ে যত্ন করছি। তো এক সপ্তাহ যেহেতু পানি পাইনি, গাছগুলো একদম শুকিয়ে গেছে, গাছগুলোকেও পানি দিতে হবে। আমি এদিকে দরজা টরজা সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। আসলে এই বাসাটা অনেক পুরানো, তো পুরানো বাসা ক্লিন করলেও অতটা মানে বোঝা যায় না, ভালো লাগে না দেখতে, ভাড়া বাসা বলে কথা। আর সবচেয়ে বড় কথা, আমি যেহেতু থাকছি আমার বাসায়, সো আমি আমার মতো করে যতটা পারি একটু গুছিয়ে নিচ্ছি, একটু ক্লিন করে নিচ্ছি আর কি চারপাশটা। এত ধুলাবালি কোত্থেকে আসে ঢাকা শহরে আমি বুঝতেই পারি না, গ্রামে কিন্তু নর্মালি এত ধুলাবালি হয় না। আমার বাসাটা কিন্তু 5 তলায়, তারপরে এত ধুলাবালি কোত্থেকে আসে জানি না। এদিকে ঘরটর পরিষ্কার করছি, আর আমার মনে হয় আমার শরীর থেকে 1 কেজি ঘাম বেরো হয়ে গিয়েছে, এত গরম ঢাকার শহরে কি বলবো। গ্রামে অবশ্য দিনের বেলা প্রচুর গরম রোদ থাকে, বাট রাতে কিন্তু ঠান্ডাই লাগে। তো আমার রুমটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, এখন এসেছি এই তো আমার ফুল গাছে পানি দিতে। আমার ফুল গাছগুলো সব একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। যাওয়ার আগে অবশ্য আমার হাজব্যান্ড পানি দিয়ে রেখে গিয়েছিল একদম টইটুম্বুর করে, মানে ও আমাকে যেটা বলছে যে আমি অনেক পানি দিয়ে রেখে আসছি, 2-3 দিন আর কিছু হবে না। দেখেন মাটিগুলো একদম শুকিয়ে গেছে, আমার মনে হয় আমি কয়েকদিন না আসলে এই গাছগুলো একদম মরে যেত।
আর আমার আশেপাশে আমার ওইরকম কোনো নেইবারও নেই যার কাছে চাবি দিয়ে যাব, হয় না, বিশ্বস্ত কেউ নেই। আমার পাশে শুধু একটাই ফ্ল্যাট আছে, সেটাও আমাদের বাড়িওয়ালার বোন থাকে। আর আন্টি যেহেতু অনেক বয়স্ক, ম্যাক্সিমাম সময় মানে বাইরেই থাকে, ওনার ভাইয়ের বাসা 3 তলায়, ওখানেই থাকে বাড়িওয়ালাদের বাসায়। তো ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, বাট অতটাও নয় চাবি দিয়ে যাব, তো এটার জন্য আর গাছও নেই ওইরকম আর দেওয়া হয়নি। এদিকে আমার ধনিয়া পাতা গাছগুলো একদম শুকিয়ে গেছে, ওদের একটু বেশি পানি খাওয়াতে হবে, একদম মানে কাঠ হয়ে গিয়েছে শুকিয়ে। আর এই গাছগুলা কিন্তু খুব সুন্দর, আমি দিনের বেলা একদিন আপনাদের দেখাবো, এখনও হয়তো বোঝা যাচ্ছে না কারণ সবগুলো একদম ঢলে পড়েছে। এদিকে আমার হাজব্যান্ড আমার বাচ্চার জন্য খাবার নিয়ে আসছে, কারণ আমার বাচ্চা ভীষণ পছন্দ করে KFC। এই তো আমার ছোট্ট বেবিটা চলে এসেছে, চেয়ারের মধ্যে দাঁড়িয়ে আছে। তো এই চিকেন পপকর্নটা ও অনেক বেশি পছন্দ করে, এখন ওকে আমি এটাই দিব। এই কয়দিন ঈদের আমেজে তো খুব ভারী ভারী খাবার খাওয়া হয়েছে, তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম ডাল ভাত কিনে আনতে, তো ও সেটাই করেছে, মানে আমি যেটা বলেছি ওটাই নিয়ে আসছে। এই গরমের মধ্যে রাত করে আর ভারী খাবার খেতে চাচ্ছিলাম না, তাই এখন আর এখানে তো চিকেন আছেই, মানে একটু ইংলিশ খাবার একটু বাংলা খাবার মিক্সড করে এই তো আমি খাবারটা নিয়ে নিয়েছি। যেহেতু আমার ডাইনিংটা এখনও গুছাইনি, তাই আমি বিছনার মধ্যেই খাবার খেতে বসে গিয়েছি। কি বলবো, এত ক্লান্ত লাগছে শরীর, মনে হয় আর চলছেই না, মানে ভাতটা কি খেতে পারবো কিনা তাও জানি না, মনে হয় না খেতে পারবো, একদমই খেতে মন চাচ্ছে না, মনে হচ্ছে আমি শুয়ে পড়ি। চিকেনটাও পুরা খেতে পারিনি, আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছি। আর এইদিকেই তো এই খাবারটা রয়ে গেছে, মানে আমি খাবার খুবই কম নষ্ট করি, বাট আজকে আর খেতে পারছিলাম না। তো বাইরে মিউজিক বাজছিল, পুরান ঢাকার বিয়েতে যেই মিউজিক বাজে, আর ঘর থেকেই আমার বেবিটা ডান্স করছিল। কত আনন্দ বাচ্চাদের মনে, তাই না, কত নিষ্পাপ। এই তো ওই আমাদের বাসা থেকে মোটামুটি বেশ দূরে একটা বাসা, ছাদে অনুষ্ঠান হচ্ছে, মানে প্রোগ্রাম হচ্ছে, আর আমার বেবিটাই তো জানালা দিয়ে দেখে দেখে ডান্স করছে, ভাবা যায়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।